খবর খুব খারাপ। এনডিএকে বাইরে থেকে সমর্থন জানিয়ে কি সরকার গঠনের পথে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না এই সম্ভাবনার কথা এখনো পর্যন্ত কোথাও কোনো মিডিয়াতে উল্লেখ করা হয়নি। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প এবং এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সভার দুবারের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পদও সামলেছিলেন এবং সেই কারণেই প্রশ্ন উঠছে। কেন প্রশ্ন উঠছে আজকের পর্বে আপনাদের দেখাবো। তবে তার আগে যে ভিডিওটা দেখে শুরু করলাম সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল ভালো ফল করেছে। তার কারণ হচ্ছে এই হিংসার ছবি আমরা বিভিন্ন পঞ্চায়েত থেকে বিধানসভা এমনকি লোকসভা নির্বাচনে যেগুলো দেখি সেই একই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। পোস্ট পোল ভায়োলেন্স। দেখুন, রাজনীতিতে জেতা হারা একেবারেই রয়েছে, একদল জিতবে একদল হারবে, সেই কারণেই তো ভোট গ্রহণ করা হয় মানুষের মন বুঝতে। আর সেই ভোট গ্রহণের যখন ফল প্রকাশ করা হবে তখন কেন যারা হেরে যাবেন তাদের ওপর অত্যাচার করা হবে, এইটা কিন্তু কোনোভাবেই রাজনীতির গণতন্ত্রের কাম্য হতে পারে না। আপনারা যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত দর্শক, আপনাদের কাছে কিছু প্রেডিকশন করেছিলাম। দেখুন, বড় বড় এক্সিট পোল যেগুলো বেরিয়েছে সেগুলো সমস্ত এক্সিট পোল মিথ্যে প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যে কথা বলেছেন সেটা পার্শিয়ালি সত্য হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন এক্সিট পোল ভুল, বিজেপি 200 ক্রস করতে পারবে না এমনটা বলেছিলেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে যখন আমি খবর রেকর্ডিং করছি তখন এনডিএ পেয়েছে 295টি আসন, ইন্ডিয়া পেয়েছে 228টি আসন এবং আদাররা পেয়েছে 18টি আসন। হয়তো অল্প বিস্তর ফারাক হতে পারে, কিন্তু আলটিমেটলি এনডিএ আরো একবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে, এটা একেবারেই পরিষ্কার। অর্থাৎ তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আরো একবার আমরা ক্ষমতায় দেখতে চলেছি। এবং ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী বিশেষ করে যদি আমরা কথা বলি, রাহুল গান্ধী কংগ্রেস পার্টি তারা 100 সিট ক্রস করতে পারেনি, অথচ দেশ জুড়ে তাদের উল্লাস। অন্যদিকে যদি আমরা বিজেপির কথা বলি, যে মুহূর্তে আমি এই খবর রেকর্ডিং করছি সেখানে বিজেপি কংগ্রেসের থেকে প্রায় 2.5 গুণ সিট বেশি জিতেছে। কংগ্রেস যেখানে মাত্র 96টি আসনে এগিয়ে, সেখানে বিজেপি কার্যত 246টি আসনে এগিয়ে। তা সত্ত্বেও দেশ জুড়ে বিজেপির তরফ থেকে একেবারে রাজনৈতিক পর্যালোচনা করা হচ্ছে আর বিজয় উৎসবে মাতছে কংগ্রেস। এইখান থেকেই বোঝা যায় রাজনৈতিক ইচ্ছা বা এক্সপেকটেশন কার কত ছিল এবং কারা কতটা ডিজার্ভ করে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয়বারের জন্য আরো একবার ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদী এবং বিভিন্ন জায়গায় অঘটন ঘটেছে, আপনাদের আগামী পর্বগুলোতে বিশ্লেষণ করব। যেমন উড়িষ্যাতে এই প্রথমবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সেখানে বিধানসভা লোকসভা একসঙ্গে ভোট হয়েছিল, বিধানসভা এবং লোকসভাতে দুটোই এগিয়ে রয়েছে বিজেপি। কার্যত বিধানসভায় সরকার গঠন করবে বিজেপি। একই হাল কিন্তু অন্ধ্রপ্রদেশেও। কাজে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে যেমন বিজেপির ভরা ডুবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি উড়িষ্যা বলুন কিংবা দক্ষিণের অন্ধ্রপ্রদেশে আবার বিজেপির উত্থান চোখে পড়েছে। কিন্তু নিশ্চিতভাবে যে 400 পারের টার্গেট সেটা তার ধারে কাছেও পৌঁছাতে পারা যায়নি। আমি আপনাদের সামনে অনেকদিন আগে প্রেডিক্ট করেছিলাম, এমনকি এক্সিট পোল বেরোনোর পরেও। আজকে সকালে যে ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম, দয়া করে আরো একবার আপনারা দেখে নেবেন। সেখানে আমি বলেছিলাম যে এই রাজ্যে ফলাফল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে চলে যেতে পারে। তার কারণ যদি না কাউন্টিং হল ঠিকমতো করে সামাল দিতে পারে বিরোধী সিপিএম কংগ্রেস বা বিজেপির কাউন্টিং এজেন্টরা যদি শেষ পর্যন্ত লড়াই করতে না পারে, তাহলে নিশ্চিতভাবে এখানে যে এক্সিট পোল দেখানো হয়েছে তার এক্স্যাক্টলি উল্টো হতে পারে। যারা দেখেননি আমার সকালের ভিডিওটা দেখে নেবেন, সেখানে প্রথম 5 মিনিটের মধ্যেই এই বক্তব্য আমার পেয়ে যাবেন। এবং এটাও আমি বলেছিলাম যে কেন্দ্রে কিন্তু আমি এক্সপেক্ট করছি গেরুয়া ঝড়। এখনো পর্যন্ত যতগুলো আসন পাওয়া গিয়েছে সেগুলো হয়তো আগের তুলনায় কম, তাই গেরুয়া ঝড় হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসছে এ কথা পরিষ্কার। তবে ক্ষমতাতে আসলেও একেবারেই টালমাটাল একটা সরকার হবে। তার কারণ হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত এককভাবে কিন্তু সংখ্যা গরিষ্ঠতা 272 ক্রস করতে পারেনি। সেই কারণে যে সরকার গঠন হবে, আগের 2 বছরের যে সরকার আমরা দেখেছি, 2 টার্মের যে সরকার দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার থেকে অনেক দুর্বল হবে এই সরকার। সেই কারণেই যে সমস্ত বলিষ্ঠ পদক্ষেপগুলো গত 5 বছর বা 10 বছরে আমরা নিতে দেখেছি,
সেই বলিষ্ঠ পদক্ষেপগুলো যেমন সহজে নিতে পারা যাবে না, ঠিক তেমনি আবার পরতে পরতে রাজনীতির চমক আমরা দেখতে পারবো, হর্স ট্রেডিং আমরা দেখতে পারবো এই বিগত 4-5 বছরে। এবং একটা ক্ষুদ্র সম্ভাবনাও থাকবে যে বিজেপি সত্যি সত্যি 5 বছরের টার্ম পূর্ণ করতে পারবে। তো এককভাবে যেহেতু সংখ্যা গরিষ্ঠতা তারা পেল না, তাই সহযোগী যারা রয়েছেন তারা যদি টাকার কাছে প্রলুব্ধ হয়ে বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু আমরা 5 বছরের আগেই আবার যদি নির্বাচন দেখতে পাই, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং ঠিক এই জায়গা থেকেই যে বক্তব্য হঠাৎ করে বললাম আপনাদের সামনে, আপনাদের একটু অবাক লাগলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে এনডিএর বাইরে থেকে সাপোর্টের কথা আমি বললাম। এটা একেবারে ব্যক্তিগত মতামত থেকে বলছি, তার কারণ রাজনীতির সম্ভাবনার কথার জায়গা থেকে আপনাদের সামনে আমি বলছি। দুর্নীতি নিয়ে এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস প্রশাসন মারাত্মক চাপে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক চাপে। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ওরা আমাকে গ্রেপ্তার করতে চায়, অভিষেককে গ্রেপ্তার করতে চায়। এবং এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেটা একেবারেই স্পষ্ট। কাজেই এই দুর্নীতিতে চরম শাস্তি নেমে আসার একটা কিন্তু সময়ের অপেক্ষা করছিলেন অনেকেই। তাই বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত, তাহলে নিশ্চিতভাবে এক্সপেক্ট করা যেত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ওপর কিন্তু আরো চাপ বৃদ্ধি হতো। কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকারটাই একটু উইক সরকার, দুটো টার্মের থেকে একটা উইক সরকার আমরা দেখতে চলেছি এবার, সেহেতু কিন্তু বিজেপিরও দরকার পড়বে তৃণমূল কংগ্রেসকে। তাই ভালো করে রাজনীতির পরিসরটা বোঝার চেষ্টা করুন। বিজেপি কিন্তু চাইবে এমন কোনো দল তাদের সাপোর্ট করুক যাদের কাছে একটা নাম্বার রয়েছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে 30-এর কাছাকাছি একটা নাম্বার রয়েছে। তাই যদি বাইরে থেকেও সাপোর্ট করতে পারে, ভেতর থেকে করবে বলে আমার মনে হয় না, বাইরে থেকেও যদি সাপোর্ট করতে পারে তাহলে নরেন্দ্র মোদীর সরকার কিছুটা মজবুত হতে পারে। তাই এই মুহূর্তে এনডিএর কিন্তু দরকার তৃণমূল কংগ্রেসকে। সেই অ্যাপ্রোচ করবেন কিনা আমি বলতে পারবো না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আবার দরকার কিছুটা হলে নরেন্দ্র মোদীকে। কেন? তার কারণ ইন্ডিয়া জোট কিন্তু ক্ষমতায় আসছে না যেমনটা মুখ্যমন্ত্রী এক্সপেক্ট করেছিলেন। মঞ্চের ওপর থেকে বলেছিলেন আমরাই ক্ষমতায় আসছি, কিন্তু তারা ক্ষমতায় আসছেন না। বিজেপি ক্ষমতায় আসছেন, সম্ভবত নরেন্দ্র মোদী শপথ দিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে যদি আরো একবার এনডিএ ক্ষমতায় আসে, নাম্বার আপনারা ছেড়ে দিন, কিন্তু সরকার তো বিজেপি গঠন করবে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের গতিবিধি তো তারাই নিয়ন্ত্রণ করতে পারবে। সেই কারণে যে আশঙ্কা মুখ্যমন্ত্রী করছিলেন সেটা তো এখনো সেটা রয়েই গেল। তাহলে কি এমন কোনো কি একটা রাজনীতির সমীকরণ সূত্র বেরোবে যে বিজেপিরও তৃণমূলকে দরকার, আবার তৃণমূলেরও বিজেপিকে দরকার? তাহলে এমন একটা সমীকরণ বেরোলো যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝলো যে এটা সব থেকে প্রকৃষ্ট টাইম, যদি বিজেপিকে একেবারে সমর্থন দেওয়া যায় কোনো কিছু শর্তের বিনিময়ে, স্পেশাল কিছু শর্ত, সেটা আমি আপনাদের সামনে বলছি না যে যে শীর্ষ নেতৃত্বদের ওপর কোনো অ্যাকশন নেওয়া যাবে না, বাংলার টাকা বন্ধ করা আছে সেটা চালু করতে হবে, এই ধরনের যে সমস্ত বিভিন্ন রকমের দাবি দেওয়া রয়েছে সেটা সুকৌশলেই কিন্তু অনায়াসেই আদায় করে নিতে পারবে যদি সমর্থনের দিকে এগিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। তাহলে কি এই যে জমিটা তৈরি হয়ে গেল যেখানে বিজেপিরও দরকার আবার তৃণমূলেরও দরকার, বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে তৃণমূল কংগ্রেসের সাপোর্ট কোনোভাবেই তাদের দরকার লাগতো না, বা সেই কথা তারা ভাবতও না, সেই সম্ভাবনাটা তৈরিও হতো না। কিন্তু এখন কিন্তু সম্ভাবনার জায়গা তৈরি হতেই পারে, কারণ বিজেপির একটা দরকার, আবার তৃণমূল কংগ্রেসেরও দরকার। তার কারণ যে সরকার গড়বে সে যেন কড়া কোনো পদক্ষেপ না নিতে পারে, সেই জন্য তাদেরও কিছুটা হেল্প দরকার। তাহলে এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণে কি বদল আসবে জানি না, একেবারেই কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম। আপনারা ভাববেন না যে এটা কোথাও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে আমি আপনাদের সামনে ভেতরের খবর বলছি, এমনটা মোটেই নয়। একেবারেই আপনাদের সামনে বললাম যেহেতু একটা সম্ভাবনার কথা রাজনৈতিক পরিস্থিতিতে এসে তৈরি হয়েছে, তাই আপনাদের বললাম। এবং আরো একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে বলবো যে বিজেপি আপনারা যদি খেয়াল করে দেখেন, তারা কিন্তু হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পেরেছে, তারা কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পেরেছে। তাদের ওপর অভিযোগ যা ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু এই সরকারের ওপর অভিযোগ তার থেকেও দুর্নীতিতে অনেক বেশি। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপে যায়নি বিজেপি সরকার। তাহলে কি তারা কোনোভাবে অপেক্ষা করছিলেন? এই কারণেই কি যে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও এনডিএ কে সাপোর্ট করেছেন, যখন প্রয়োজন পড়ে, যখন দুই দলেরই প্রয়োজন পড়ে তখন দুই দল অতীতেও কাছাকাছি এসেছে। তাই সেই কারণেই কি বিজেপি একটা পকেট রেডি করে রেখে দিচ্ছিল
যদি কোনোভাবে নির্বাচনে, যেহেতু থার্ড টার্ম, মানুষের কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির বিরুদ্ধেই যাবে, তাই কি একটা পকেট তৈরি করে রাখার চেষ্টা করেছিল বিজেপি? এর উত্তর আমরা জানি না, শুধুমাত্র এই সম্ভাবনা নিয়ে কথা বললাম। এবং এরকমটা নয় যে এনডিএ বললেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার রাজি হয়ে যাবে। বিভিন্ন শর্ত, সেগুলো যদি এগ্রি করা হয়, এবং সেই শর্তগুলো অত্যন্ত কঠিন শর্ত নিশ্চিতভাবে দেবেন, তার কারণ একটা ভালো নাম্বার রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, তাই এতটা অঙ্ক সহজ হবে কিনা জানি না। বিভিন্ন ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করছে নিশ্চিতভাবে। প্রচুর মিছিল মিটিং অন্দরে হয়তো শুরু হয়ে গিয়েছে বা হতেও পারে, কিন্তু আমি আপনাদের কাছে একেবারে সম্ভাবনার জায়গা থেকেই বললাম, কোনো পার্টিকুলার তথ্য থেকে এই বক্তব্য আপনাদের সামনে বলছি না, আরও একবার নোট করে দিলাম। তবে যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করছিলেন এই সমস্ত দুর্নীতির অবসান হবে, যারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতির মাথাদের ধরা হবে, তাহলে কিছুটা আপনারা শান্তি পাবেন। তার কারণ হচ্ছে আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে। আমার মনে হয় এই সমীকরণটা কিন্তু এখন ২০ বাউ জলের তলায় চলে গেল। যে রাজনীতির সমীকরণ এই লোকসভায় উঠে আসলো, কিন্তু এইটা যারা এক্সপেক্ট করছিলেন তাদের কাছে এই ব্যাপারটা কিন্তু আসার সুযোগ অনেকটাই পিছিয়ে গেল বা অনেকটাই কমে গেল। এবং আপনারা যদি খেয়াল করেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই দুর্নীতিটাকে ইস্যু করেনি। যদি দুর্নীতিকে ইস্যু করতো তাহলে তৃণমূল কংগ্রেস এতগুলো আসন কোনোদিনই পেতে পারতো না। ২০১৯ সালে যদি তৃণমূল কংগ্রেস ১৮টা আসন পায়, কোনো দুর্নীতি তখনও সারফেস হয়নি, প্রকাশ্যে আসেনি, সন্দেশখালির ঘটনা ঘটেনি, শুভেন্দু অধিকারী যোগদান করেননি। সেই দুর্নীতির ঘটনা ঘটে যাওয়ার পরেও একেবারে চুরির টাকা আমরা উদ্ধার করতে দেখেছি, সেগুলোও বাংলার মানুষকে নাড়াতে পারলো না। তার মানে দুর্নীতিটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ইস্যু নয়। যদি এই মুহূর্তে আমি ধরে নিই কাউন্টিংটা স্বচ্ছভাবে হয়েছে, তাহলে বলছি দুর্নীতিটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ব্যাপার নয়। তাই দুর্নীতি যদি ব্যাপার না হয়ে থাকে তাহলে দুর্নীতির শাস্তির ওপরও ডিপেন্ড করে না। এবং রাস্তায় যারা বসে রয়েছেন ওই শুধু একটা বর্গীয় মানুষ, যারা চাকরি করে খেতে চান, যারা নিজের পায়ে দাঁড়াতে চান, তাদের বোধহয় আরো বেশ কঠিন দিনই আসলো বলে মনে হয়। কিন্তু যারা পার্টিকে প্রফেশন করতে চান তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ আমি আর বিশ্লেষণ করতে পারবো না। যে ধরনের ঘটনা ঘটছিল এটা আরো রমরমিয়ে ঘটার সুযোগ পাবে। এখন বাধা দেওয়ার কেউ থাকবে না, কারণ বিজেপি সেই হিসাবে রাজ্যে অন্তত অনেকটাই দুর্বল হয়ে পড়লো। কি মনে হয় আপনাদের বলবেন, এবং বিভিন্ন তথ্য দিয়ে আগামী পর্বে আপনাদের সামনে সংবাদ নিয়ে আসব। শুধু এটাই আপনাদের সামনে আমি বলবো, রাজনীতিতে হার জিত রয়েছেন। যারা হেরে গিয়েছেন তাদের দুঃখের কিছু নেই, তার কারণ একটা নির্বাচনে শেষ নির্বাচন হতে পারে না। এই ২ বছর, ৪ বছর, ৫ বছর অন্তর অন্তরই দেখবেন যে ক্যালেন্ডারের, যে কখনো লোকসভা, কখনো বিধানসভা, দেখুন আবার ২ বছর পর বিধানসভা। কাজে এইরকম নির্বাচন কিন্তু চলতেই থাকবে। আর একটি দল টানা বছর ধরে জিতবে এটা সম্ভব নয়। তার কারণ হতেই পারে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস বলে একটা দল ক্ষমতায় এলে মোটামুটি ৩০-৪০ বছরের আগে তারা সরে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সবে ৩ টার্মের সরকার রয়েছে, এখনো ৩ টার্ম যেতে দিন। পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতিকে কোনোদিন ইস্যু করে না। সন্দেশখালীদের মা বোনেদের ওপর অত্যাচারটা বোধহয় শুধুমাত্র সন্দেশখালীতে সীমিত হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ হয়তো গায়ে লাগায়নি। বা আরো অনেক ব্যাখ্যা হতে পারে, সেগুলো নিশ্চিতভাবে একটি পর্বে বলা সম্ভব নয়, আপনাদের সামনে ব্যাখ্যা করব। কিন্তু যারা মন খারাপ করছেন, মন খারাপ করার কিছু নয়, তার কারণ রাজনীতিতে আপনারা পার্টিসিপেট করেছেন দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের এই চেষ্টা নিশ্চিতভাবে ভারতবর্ষ আপনাদেরকে মনে রাখবে, তার কারণ আপনারা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ হেরেছেন, কেউ জিতেছেন। যারা জিতেছেন তাদের নৈতিক কর্তব্য হওয়া উচিত, যারা পরাজিত হয়েছেন তাদের কর্মী সমর্থকরা যেন কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, যেমনটা আমরা প্রথমেই দেখিয়ে শুরু করলাম। বিশেষ করে ওই সন্দেশখালীর একেবারে মা বোনেরা, যাদের কিচ্ছু নেই, কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র আবেগ থেকে এবং অত্যাচার থেকে যারা রাজনীতিতে নামতে বাধ্য হয়েছিল, দয়া করে তাদের ওপর অত্যাচার নামিয়ে আনবেন না। এই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা বড্ড পেনফুল। এইটা শুধু বন্ধ করুন। আপনারা অত্যাচার দয়া করে করবেন না। রাজনীতি নিশ্চিতভাবে ক্ষমতায় আসছেন, উপভোগ করুন, ক্ষমতা উপভোগ করুন, আপনাদের মতো করে ঢেলে সাজান, যা ইচ্ছা আপনারা করুন, চুরি, দুর্নীতি, হ্যান ত্যান, যা মনে হয় সব করুন। শুধুমাত্র এই সমস্ত প্রান্তিক মানুষ যারা একেবারে দেওয়ালে পিঠ থেকে গিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের উপর অত্যাচার করবেন না। এটাই স্বনির্বন্ধ অনুরোধ শাসকের কাছে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।